সোনপুর নামের ছোট্ট একটি গ্রামের সকাল সব সময় পাখিদের কলকাকলি এবং হালকা ঠান্ডা বাতাস দিয়ে শুরু হতো। কিন্তু সেই সকালের সাথে আরও একটি আওয়াজ পুরো গ্রামে প্রতিধ্বনিত হতো। তো চলুন জেনে নিই এরপর গল্পে কি হলো। তবে তার আগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার গ্রাম বা শহরের নাম অবশ্যই লিখুন। তাজা ফল নিয়ে নিন, মিষ্টি আপেল, কমলা, আম নিয়ে নিন। এই আওয়াজটি ছিল রাধার। অত্যন্ত সুন্দর, নিষ্পাপ এবং পরিশ্রমী একটি মেয়ের, যে প্রতিদিন মাথায় ফলের ঝুড়ি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াত। তার বড় বড় চোখে অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নগুলোর পেছনে লুকিয়ে থাকা কষ্ট খুব কম মানুষই বুঝতে পারত। কারণ তার হাসি তার সব দুঃখকে লুকিয়ে রাখত। রাধার মায়ের মৃত্যু হয়েছিল বেশ কয়েক বছর আগে, এবং তার বাবা অসুস্থতার সাথে লড়ছিলেন। বাড়িতে উপার্জন করার মতো কেউ ছিল না, তাই অল্প বয়সেই রাধা নিজের জীবনের পথ নিজেই তৈরি করে নিয়েছিল। সে সকালে সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠত, কুয়ো থেকে জল তুলত, বাবার জন্য খাবার বানাত এবং তারপর কাছের বাগান থেকে ফল কিনে তা বিক্রি করতে বেরিয়ে পড়ত। প্রতিটি দিন তার কাছে একটা যুদ্ধের মতো ছিল। রোদে পড়া ত্বক, পায়ে ছেঁড়া চপ্পল, কাঁধে দায়িত্বের বোঝা, কিন্তু তারপরেও তার চেহারায় কখনো কোনো অভিযোগ থাকত না। কারণ তার মনে হতো সে যদি ভেঙে পড়ে তবে তার বাবা বেঁচে থাকার আশাই হারিয়ে ফেলবেন। রাধা শুধু দেখতেই সুন্দর ছিল না, তার মনটাও ছিল অনেক বড়। গ্রামের বাচ্চারা তাকে খুব ভালোবাসত, কারণ সে মাঝে মাঝে তাদেরকে বিনামূল্যে ফল দিয়ে দিত। সে বয়স্কা মহিলাদের সাহায্য করত এবং সবার সাথে খুব মিষ্টি কথায় কথা বলত। তাই গ্রামের মানুষ বলত যে রাধা শুধু নামেই নয়, মন থেকেও রাধা। কিন্তু জীবন সবসময় ভালো মানুষদেরই পরীক্ষা নেয়, আর রাধার পরীক্ষাও তখনও শেষ হয়নি। একদিন দুপুরের সময় সূর্য যেন আগুন ঝরাচ্ছিল, কিন্তু সেদিন রাধার ফল তেমন একটা বিক্রি হয়নি। সে চিন্তায় পড়ে গিয়েছিল যে বাবার ওষুধ কিভাবে আসবে। সে ভাবল যে আজ শহরের বড় এলাকায় গিয়ে চেষ্টা করে দেখি, হয়তো সেখানে ভালো দাম পাওয়া যাবে। এই কথা ভেবে সে প্রথমবারের মতো সোনপুরের সেই ধনী পাড়ায় গিয়ে পৌঁছাল, যেখানে বড় বড় বাংলো, উঁচু দেয়াল এবং গাড়ির চমক ছিল। সেখানকার মানুষজন যেন এক অন্য জগতেই বাস করত। রাধার খুব ভয় লাগছিল, কিন্তু অসহায় অবস্থা মানুষকে মজবুত করে তোলে। তাই সে সাহস সঞ্চয় করল এবং হাঁক দিতে শুরু করল, তাজা ফল নিন, মিষ্টি ফল নিন। কিন্তু অনেক বাড়ির চাকররা তাকে তাড়িয়ে দিল। কেউ কেউ তো দরজাই খুলল না। কেউ কেউ হেসে বলল, এখানে তোমার মতো লোকেরা আসে না। কিন্তু সে চুপচাপ সামনের দিকে এগোতে থাকল, কারণ তার কাছে হেরে যাওয়ার কোনো অধিকার ছিল না। তখনই তার নজর পড়ল একটা অনেক বড় এবং চমৎকার বাংলোর উপর। গেটের বাইরে নিরাপত্তারক্ষী দাঁড়িয়েছিল। ভেতরে একটা কালো চকচকে গাড়ি দাঁড়িয়েছিল। এই বাড়িটি ছিল শহরের সবচেয়ে ধনী মানুষের, আর সেই বাড়িতেই থাকত তার ছেলে অঙ্কুশ, যে তার অহংকার এবং বড়লোকির জন্য পরিচিত ছিল। রাধা ভয় পেতে পেতে সেখানে পৌঁছাল এবং গার্ডকে বলল, ভাইয়া, একটু জিজ্ঞেস করে দিন না, ওনারা ফল নেবেন কি না। গার্ড তার দিকে তাকিয়ে চোখ রাঙালো এবং বলল, এখান থেকে চলে যাও। কিন্তু তখনই ভেতর থেকে অঙ্কুশ বেরিয়ে এলো। সে স্মার্ট, সুদর্শন, কিন্তু খুব অহংকারী ছিল। সে রাধাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং তাচ্ছিল্য ভারে হেসে বলল, এভাবে এখানে কেন এসেছ? রাধা ধীরে ধীরে বলল, সাহেব, তাজা ফল আছে, একটু দেখে নিন। অঙ্কুশ হেসে ফেলল, তোমাদের মতো লোকদের আমাদের বাড়িতে আসার সাহস কিভাবে হয়? নিজের যোগ্যতা দেখেছ? এ কথা শুনতেই রাধার হৃদয় কেঁপে উঠল, কিন্তু সে সাহস করে বলল, সাহেব, আমিও একজন মানুষ, পরিশ্রম করে খাচ্ছি। অঙ্কুশের অহংকার আরও বেড়ে গেল। মানুষ? তোমরা রাস্তায় ঘুরে বেড়ানো মানুষেরা সমাজের ওপর শুধুই একটা বোঝা। তার কথাগুলো তীরের মতো রাধার বুকে বিঁধল। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন হাসতে শুরু করল, কিন্তু রাধা নিজেকে সামলে নিল, কারণ তার বাবার মুখটা তার মনে পড়ে গিয়েছিল। সে চলে যেতে লাগল, কিন্তু ঠিক তখনই তার পা পিছলে গেল এবং ফলের পুরো ঝুড়িটা নিচে পড়ে গেল। আপেল, কমলা, আম সব রাস্তায় ছড়িয়ে পড়ল। কিছু ফল পিষ্ট হয়ে গেল, কিছু গড়িয়ে দূরে চলে গেল। রাধা হাঁটু গেড়ে বসে সেগুলো কুড়াতে লাগল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সে চুপ ছিল, কারণ তার অসহায়ত্ব তার আওয়াজের চেয়ে অনেক বড় ছিল। লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল, কেউ সাহায্য করছিল না। ঠিক তখনই একটি ছোট বাচ্চা এগিয়ে এলো এবং একটি ফল তুলে তার ঝুড়িতে রাখতে লাগল। রাধা তাকে আশীর্বাদ করল,
কিন্তু রাধার এই অবস্থা দেখেও অঙ্কুশের মন গলল না। সে গার্ডকে বলল, একে এখান থেকে বের করে দাও। রাধা কিছুই বলল না, শুধু ভাঙা মন আর পিষ্ট হওয়ার স্বপ্ন নিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু সেদিন এমন কিছু ঘটেছিল যা অঙ্কুশ আগে কখনো অনুভব করেনি। প্রথমবারের মতো তার নিজের বলা কথাগুলো মনে পড়ছিল। প্রথমবারের মতো কারো চোখের জল তাকে অস্থির করে তুলছিল। রাতে সে ঘুমাতে পারল না। তার মাথায় বারবার সেই মুখ, সেই চোখের জল, সেই নীরবতা ঘুরে বেড়াচ্ছিল। সে নিজেকেই জিজ্ঞেস করল, আমার কি হচ্ছে? কিন্তু সে কোনো উত্তর পেল না, কারণ সে জানত না যে সেদিনই তার হৃদয়ে এমন একটি গল্পের শুরু হয়ে গেছে যা তার জীবনের দিক পরিবর্তন করে দেবে। কারণ যে মেয়েটিকে সে অপমান করেছিল, সেই মেয়েটি তার সবচেয়ে বড় দুর্বলতা হতে চলেছিল। সেই রাতটি ছিল অঙ্কুশের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। বিলাসবহুল ঘরের ঠান্ডা বাতাস, নরম বিছানা আর চারদিকে ছড়িয়ে থাকা আরামদায়ক জিনিসপত্র তাকে শান্তি দিতে পারছিল না। সে চোখ বন্ধ করলেই রাধার কান্নারত মিকটা সামনে ভেসে উঠত। সে এপাশ ওপাশ করতে লাগল, কিন্তু ঘুম তার থেকে যোজন যোজন দূরে ছিল। প্রথমবারের মতো সে অনুভব করল যে টাকা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু মনের শান্তি নয়। সে নিজেকে প্রশ্ন করল যে একটা গরিব মেয়ের চোখের জল তাকে এতটা অস্থির কেন করে তুলছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল, আমি কোনো ভুল করিনি। কিন্তু তার হৃদয় বলছিল, তুমি একজন মানুষকে আঘাত করেছ। আর এই লড়াইটা সারা রাত ধরে চলতে থাকল। সকাল হতেই অঙ্কুশ তাড়াতাড়ি উঠে পড়ল, যা তার জন্য খুবই অস্বাভাবিক ছিল। তার বাড়ির চাকররা অবাক হয়ে গেল, কারণ সে সাধারণত অনেক দেরি করে ঘুম থেকে উঠত। সে ঠিকমতো সকালের নাস্তাও করল না, শুধু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু সে নিজেও জানত না যে সে কোথায় যাচ্ছে। তার মনে শুধু একটাই চিন্তা ছিল, রাধাকে খুঁজে বের করা। সে সেই রাস্তাতেই পৌঁছল যেখানে সে রাধাকে অপমান করেছিল, কিন্তু সেখানে রাধা ছিল না। সে গার্ডকে জিজ্ঞেস করল, কালকের মেয়েটি কি এসেছিল? গার্ড বলল, না সাহেব। অঙ্কুশের মন ব্যাকুল হয়ে উঠল। সে পুরো এলাকায় তাকে খুঁজল, কিন্তু কোথাও রাধাকে পেল না। দিন কেটে গেল, কিন্তু অঙ্কুশের মনে শান্তি ফিরে এলো না। এখন সে রোজ সেই রাস্তা দিয়ে যেত, মাথায় ঝুড়ি নেওয়া প্রতিটি মেয়েকে মনোযোগ দিয়ে দেখত, কিন্তু রাধা কোথাও ছিল না। তার মনে হতে লাগল যে হয়তো সে তাকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছে, আর এই চিন্তাটা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সে প্রথমবার বুঝতে পারল যে কাউকে আঘাত দেওয়া কতটা সহজ, কিন্তু সেই কষ্টটা ভুলে যাওয়া কতটা কঠিন। সে তার সামনে গিয়ে দাঁড়াল। রাভা ওপরের দিকে তাকাল। অঙ্কুশের ওপর চোখ পড়তেই এক মুহূর্তের জন্য তার মুখে কষ্টের ছাপ ফুটে উঠল, কিন্তু সাথে সাথেই সে নিজেকে সামলে নিল এবং চোখ নামিয়ে নিল। অঙ্কুশ ধীর গলায় বলল, আমার তোমার সাথে কথা আছে। রাধা শান্ত স্বরে উত্তর দিল, আমার আপনার সাথে কোনো কথা নেই। তার কণ্ঠস্বরে কোনো রাগ ছিল না, কিন্তু এমন একটা দূরত্ব ছিল যা অঙ্কুশের বুকে বিঁধল। অঙ্কুশ সাহস সঞ্চয় করে বলল, আমি কালকের জন্য ক্ষমা চাইতে চাই। রাধা প্রথমবারের মতো তার চোখের দিকে তাকাল। ক্ষমা? সাহেব, বড়লোকেরা ক্ষমা চায় না, তারা শুধু করুণা করে। তার কথাগুলোতে কষ্ট ছিল এবং সত্যতাও ছিল। অঙ্কুশ বলল, আমি সত্যি লজ্জিত, আমি যা বলেছিলাম তা ভুল ছিল। রাধার চোখে জল এসে গেল, কিন্তু সে তা আটকে রাখল। আপনার কথাগুলো আমার কাছে অপমান ছিল না, ওটা আমার ভাগ্যের একটা অংশ ছিল। আমি গরিব, এই কথাটা প্রতিদিন আমাকে মনে করিয়ে দেওয়া হয়। এ কথা শুনে অঙ্কুশের কাছে কোনো জবাব ছিল না। প্রথমবারের মতো সে নিজেকে খুব ছোট মনে করল। কিছুক্ষণ দুজনের মাঝেই নীরবতা বিরাজ করল। মন্দিরের ঘণ্টার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। বাতাসে একটা প্রশান্তি ছিল, কিন্তু তাদের মনে ঝড় বইছিল। অঙ্কুশ ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুমি এখানে কেন বসে আছো? রাধা বলল, আজ বাবার শরীরটা বেশি খারাপ, ওষুধের জন্য টাকা নেই, তাই ভগবানের কাছে সাহায্য চাইছি। এ কথা শুনতেই অঙ্কুশের হৃদয় কেঁপে উঠল। সে পকেট থেকে টাকা বের করে তার দিকে বাড়িয়ে দিল, কিন্তু রাধা হাত গুটিয়ে নিল। না সাহেব, আমি ভিক্ষা নিই না, পরিশ্রম করি। তার চোখে আত্মসম্মানের আগুন জ্বলছিল। অঙ্কুশ প্রথমবারের মতো কোনো গরিব মানুষের মধ্যে এত জোর দেখল। সে বলল, তাহলে আমাকে ফলগুলো বিক্রি করে দাও। রাধা অবাক হয়ে তাকাল, এতগুলো? অঙ্কুশ হাসল, আজ আমি তোমার প্রথম ক্রেতা হতে চাই। রাধার মুখে হালকা হাসির রেখা ফুটে উঠল, হয়তো অনেক দিন পর। সেদিন অঙ্কুশ সব ফল কিনে নিল, কিন্তু তার মনে হল যে সে শুধু ফলই কেনেনি,
সে নিজের ভুলের একটা ছোট্ট প্রায়শ্চিত্ত করেছে। যখন সে চলে যেতে লাগল তখন সে পেছনে ঘুরে রাধাকে দেখল, আর প্রথমবারের মতো তার মন বলল, এই মেয়েটি আমার জীবন বদলে দিতে চলেছে। আর সেই মুহূর্ত থেকেই অঙ্কুশের মনে একটা নতুন অনুভূতির জন্ম হয়ে গিয়েছিল, যা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হতে চলেছিল। সেদিনের পর থেকে অঙ্কুশের জীবন যেন বদলাতে শুরু করেছিল। আগে যেখানে তার দিন কাটত বন্ধুদের সাথে, পার্টিতে আর লোক দেখানো কাজে, সেখানে এখন তার সকাল শুরু হতো সেই রাস্তা দিয়ে, যেখানে রাধা ফল বিক্রি করতে আসত। সে নিজেকে বোঝানোর চেষ্টা করত যে এটা শুধুই তার ভুলের অনুশোচনা, কিন্তু তার মন বারবার এটাই বলত যে এটা অন্য কিছু, এমন কিছু যা সে আগে কখনো অনুভব করেনি। এখন তার রাধার হাসি দেখার অপেক্ষা থাকত, তার সাথে কথা বলতে মন চাইত, আর যখন সে তাকে দেখতে পেত না তখন সারাটা দিন অস্থিরতায় কাটত। ধীরে ধীরে সে বুঝতে পারল যে এটা অনুশোচনা নয়, ভালোবাসা। অন্যদিকে রাধাও নিজের মধ্যে পরিবর্তন অনুভব করছিল। আগে সে অঙ্কুশের থেকে দূরে থাকতে চাইত, কিন্তু এখন তার আচরণের সত্যতা এবং সম্মান রাধার মন ছুঁতে শুরু করেছিল। সে জানত যে বড়লোকেরা প্রায়ই লোক দেখানো আচরণ করে, কিন্তু অঙ্কুশের চোখে সে এক অন্যরকম সততা দেখতে পেত। তারপরও সে নিজের মনকে বোঝাত, আমাদের জগৎ আলাদা, এই সম্পর্ক কখনো সত্যি হতে পারে না, কারণ সে জীবনে শুধু কষ্টই দেখেছে, এবং তার ভয় ছিল যে এই আশাও না আবার ভেঙে যায়। একদিন যখন রাধা বাজার থেকে ফিরছিল, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। দমকা হাওয়া আর কালো মেঘ পুরো আকাশ ঢেকে ফেলল। লোকজন দৌড়ে গিয়ে চালার নিচে দাঁড়াল, কিন্তু রাধা তার ঝুড়ি বাঁচাতে ব্যস্ত ছিল, কারণ তার কাছে এগুলো শুধু ফল নয়, তার বাবার ওষুধ আর ঘরের রান্নার যোগান ছিল। তখনই একটা গাড়ি এসে তার পাশে থামল। ওটা অঙ্কুশ ছিল। সে গাড়ির দরজা খুলে বলল, তাড়াতাড়ি বসো, তুমি ভিজে যাবে। রাধা প্রথমে ইতস্তত করল, কিন্তু বৃষ্টি খুব প্রবল ছিল। সে বসে পড়ল। সারা রাস্তা দুজনই চুপ ছিল, কিন্তু সেই নীরবতার মাঝেও একটা আপন্নত্ব ছিল। বাড়ির কাছে পৌঁছে রাধা নামতে লাগল। তখনই অঙ্কুশ বলল, আমি কি তোমার বাবার সাথে দেখা করতে পারি? এ কথা শুনে রাধা চমকে উঠল। সে ভয় পেয়ে বলল, না, আপনি ওখানে আসতে পারবেন না, লোকে কি বলবে? অঙ্কুশ হাসল, লোকে তো অনেক কিছুই বলবে, কিন্তু আমি শুধু মনুষ্যত্ব পালন করতে চাই। তার কথায় এত সততা ছিল যে রাধা আর মানা করতে পারল না। যখন অঙ্কুশ রাধার ছোট্ট মাটির ঘরে পা রাখল, তখন তার চোখ ভিজে উঠল। সে প্রথমবারের মতো দারিদ্র্যকে এত কাছ থেকে দেখল। ভাঙা দেওয়াল, পুরনো বিছানা আর একজন অসুস্থ বৃদ্ধ লোক, যিনি রাধার বাবা ছিলেন। রাধা বলল, বাবা, ইনি সেই সাহেব যার সাথে আমার দেখা হয়েছিল। বাবা ওঠার চেষ্টা করলেন, কিন্তু অঙ্কুশ তাকে আটকাল। না, আপনি বিশ্রাম করুন। সে সম্মানের সাথে তার পা ছুঁয়ে প্রণাম করল। এটা দেখে রাধা অবাক হয়ে গেল, কারণ সে কোনো বড়লোককে কখনো এতটা নম্র হতে দেখেনি। ধীরে ধীরে অঙ্কুশ সেখানে আসতে শুরু করল, কখনো ওষুধ নিয়ে, কখনো ফল কিনতে, কখনো আবার শুধু খোঁজখবর নিতে। গ্রামের লোকজন নানা কথা বলতে লাগল। কেউ কটূক্তি করল, কেউ বলল যে এই সম্পর্কটা ভুল। কিন্তু অঙ্কুশ এখন আর কারও পরোয়া করত না। সে শুধু রাধার খুশি চাইত, আর রাধাও এখন তার সাথে নিজেকে নিরাপদ মনে করতে শুরু করেছিল। দুজনের মাঝে বন্ধুত্ব গভীর হতে লাগল। একদিন সন্ধ্যা নদীর তীরে দুজনে বসেছিল। সূর্য অস্ত যাচ্ছিল, বাতাসে ঠান্ডা আমেজ ছিল। অঙ্কুশ হঠাৎ বলল, রাধা, আমি তোমাকে কিছু বলতে চাই। রাধার বুক ধড়ফড় করতে লাগল। সে চোখ নামিয়ে নিল। অঙ্কুশ বলল, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। তোমার সরলতা, তোমার সাহস, তোমার মন, সব কিছু আমাকে তোমার দিকে টানে। এ কথা শুনতেই রাধার চোখে জল চলে এলো। সে বলল, এ কথা বলবেন না, এটা একটা স্বপ্ন, আর আমার স্বপ্নগুলো সবসময় ভেঙে যায়। অঙ্কুশ বলল, এটা স্বপ্ন নয়, এটাই সত্যি। রাধা বলল, আপনি বড় লোক, আমি গরিব, সমাজ এই ভালোবাসাকে কখনো মেনে নেবে না। অঙ্কুশ উত্তর দিল, সমাজ পরে আসবে, আগে আমার মন। সেই মুহূর্তে দুজনের মাঝের সব দূরত্ব মুছে গেল। কিন্তু ভাগ্যের পরীক্ষা তখনও বাকি ছিল, কারণ ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা একজন লোক তাদের দেখছিল। সে অঙ্কুশের বাবার লোক ছিল, আর পরের দিনই এই খবর অঙ্কুশের বাড়িতে পৌঁছাতে চলেছিল। পরের দিন অঙ্কুশের বাড়ির পরিবেশ পুরোপুরি পাল্টে গিয়েছিল।
যখন তার বাবা এই খবর পেলেন যে তার ছেলে একজন গরিব ফল বিক্রেতা মেয়ের সাথে দেখা করছে, তখন তার রাগ সপ্তমে চড়ে গেল। তিনি সাথে সাথে অঙ্কুশকে নিজের ঘরে ডাকলেন। তার চেহারা লাল হয়েছিল এবং চোখের রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। অঙ্কুশ ভেতরে যেতেই তার বাবা গর্জন করে বলে উঠলেন, এসব কি শুনছি আমি? তুমি ওই রাস্তায় ঘুরে বেড়ানো মেয়েটার সাথে দেখা করছো? অঙ্কুশ শান্ত গলায় বলল, হ্যাঁ বাবা, আমি তাকে ভালোবাসি। কথা শোনা মাত্রই ঘরের বাতাস যেন জমে গেল। কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো। তারপর তার বাবা জোরে হেসে উঠলেন, ভালোবাসা? তুমি এই শব্দটাও জানো নাকি? তোমার বিয়ে কোনো বড় বাড়িতে হবে, আমাদের সমকক্ষ কারো সাথে হবে। অঙ্কুশ প্রথমবারের মতো বাবার চোখের দিকে তাকিয়ে বলল, আমি কোনো বড়লোকিকে বিয়ে করব না, আমি একজন মানুষকে বিয়ে করব। কথা শুনে তার বাবার অহংকার ভাঙার বদলে আরও ভড়কে গেল। তিনি বললেন, তুমি যদি ওই মেয়েটার সাথে সম্পর্ক শেষ না করো, তাহলে আমি তোমাকে আমার সম্পত্তি থেকে বেদখল করে দেব। কিন্তু অঙ্কুশ এখন পাল্টে গিয়েছিল। সে দৃঢ় গলায় বলল, আমার আপনার সম্পত্তি চাই না, আমার রাধাকে চাই। এই কথা বাড়ির চাকর বাকর থেকে শুরু করে আত্মীয় স্বজন পর্যন্ত ছড়িয়ে পড়ল। শহরে আলোচনা শুরু হয়ে গেল। লোকেরা নানা রকম কথা বলতে লাগল। কেউ অঙ্কুশকে পাগল বলল, কেউ রাধাকে লোভী। কিন্তু এসব কথা থেকে দূরে রাধা নিজের ছোট্ট ঘরে বসে কাঁদছিল। তার মনে হচ্ছিল যে তার কারণে অঙ্কুশের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। সেই সন্ধ্যায় অঙ্কুশ তার সাথে দেখা করতে এলো। রাধা অশ্রুভরা চোখে বলল, আপনি আমার কাছে আসবেন না, আমি চাই না আপনার জীবন নষ্ট হোক। অঙ্কুশ বলল, আমার জীবন তো তোমাকে ছাড়াই নষ্ট। রাধা বলল, আপনার বাবা ঠিকই বলছেন, আমি আপনার যোগ্য নই। অঙ্কুশ তার হাত ধরে বলল, তুমি আমার জীবন, আমার শক্তি, তুমি আমার দুর্বলতা নাও। কিন্তু ঠিক সেই সময়েই অঙ্কুশের বাবা সেখানে এসে পৌঁছালেন। তার সাথে কিছু লোকও ছিল। তিনি রাধার দিকে রাগী চোখে তাকিয়ে বললেন, তুমি আমার ছেলেকে ফাঁসিয়েছ, কত টাকা চাই তোমার? কথা শুনতেই রাধার মন ভেঙে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমার কিচ্ছু চাই না, আমি শুধু নিজের পরিশ্রমে বাঁচতে চাই। অঙ্কুশ রাগে ফেটে পড়ল, বাবা, যথেষ্ট হয়েছে। কিন্তু তার বাবা বললেন, এই মেয়েটা যদি সত্যি তোমায় ভালোবাসে, তাহলে সে তোমায় ছেড়ে দেবে। ঘর জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। সবার দৃষ্টি রাধার দিকে ছিল। তার মনের ভেতর তখন ঝড় বইছিল, একদিকে ভালোবাসা আর অন্যদিকে অঙ্কুশের ভবিষ্যৎ। কিছুক্ষণ পর সে কাঁপা গলায় বলল, আমি অঙ্কুশের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। অঙ্কুশ চমকে উঠল, রাধা? রাধা চোখে জল নিয়ে বলল, আপনি আপনার পরিবারের সাথে সুখে থাকুন, আমি আপনার রাস্তায় আসব না। কথা শুনতেই অঙ্কুশের হৃদয় টুকরো টুকরো হয়ে গেল। সে বলল, তুমি মিথ্যে বলছ। রাধা বলল, এটাই সত্যি। সে ওখান থেকে ছুটে পালিয়ে গেল, আর অঙ্কুশ সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখে জল ছিল, কিন্তু সে কিছুই করতে পারল না, কারণ সে প্রথমবারের মতো সত্যিকারের ভালোবাসার আত্মত্যাগ দেখেছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ হবার ছিল না, কারণ কয়েকদিন পর এমন একটি সত্যি সামনে আসতে চলেছিল যা সবার ভাবনা পাল্টে দেবে, আর ওই সত্যিটাই এই গল্পের সবচেয়ে বড় মোড় হতে চলেছিল। রাধার ওই সিদ্ধান্তের পর যেন সব কিছু পাল্টে গিয়েছিল। অঙ্কুশের বাড়িতে অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে এলো। তার বাবার মনে হল যে এবার হয়তো তার ছেলে সামলে উঠতে, কিন্তু তিনি জানতেন না যে তিনি তার ছেলের হাসি চিরকালের জন্য কেড়ে নিয়েছেন। অঙ্কুশ আর আগের মতো রইল না। সে বন্ধুদের সাথে দেখা করা ছেড়ে দিল, পার্টিতে যাওয়া বন্ধ করে দিল, এমনকি ব্যবসাতেও তার মন বসছিল না। তার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল, কারণ প্রতিদিন রাতে তার ওই কথাগুলোই মনে পড়ত, আমি আপনার রাস্তায় আসব না। আর প্রতিদিন সকালে সে সেই শূন্যতা অনুভব করত যা রাধা চলে যাওয়ার পর তার জীবনে নেমে এসেছিল। অন্যদিকে রাধাও খুশি ছিল না। সে নিজের মনটাকে পাথর করে নিয়েছিল, কিন্তু প্রতিটা মুহূর্ত তার অঙ্কুশের কথা মনে পড়ত। সে কাজ করতে করতে কেঁদে ফেলত, কিন্তু বাবার সামনে সব সময় হাসি মুখেই থাকত, কারণ সে চাইত না যে বাবা তার কষ্টের কথা জানতে পারুক। সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে অঙ্কুশের জীবনে আর কখনো ফিরে যাবে না, কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছুই মঞ্জুর ছিল। একদিন হঠাৎ গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে শহরের সবচেয়ে বড় শিল্পপতি অর্থাৎ অঙ্কুশের বাবা একটি বড় অনুষ্ঠানের জন্য গ্রামে আসছেন। এটা তাদের নতুন প্রকল্পের উদ্বোধন ছিল। পুরো গ্রামে উৎসাহের হাওয়া বইছিল, কিন্তু রাধার মনে ভয় কাজ করছিল, কারণ সে তাদের সাথে আর দেখা করতে চাইত না। সে সেদিন বাড়ি থেকে বের না হওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু সেদিনই তার বাবার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। তার জন্য দ্রুত ওষুধ আনা দরকার ছিল। বাধ্য হয়ে রাধা বাইরে বেরোল। সে ওষুধ নিয়ে ফিরছিল, এমন সময় রাস্তায় দেখল অনেক ভিড় জমেছে।
মঞ্চ সাজানো হয়েছিল এবং অঙ্কুশের বাবা সেখানে ভাষণ দিচ্ছিলেন। রাধা চুপচাপ ভিড় থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু হঠাৎ মঞ্চ থেকে তার বাবার নজর রাধার ওপর পড়ল। কিছুক্ষণের জন্য তার আওয়াজ থেমে গেল। তিনি সেই মেয়েটিকে দেখতে পেলেন যে কোনো লোভ ছাড়াই তার ছেলের ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিল। তার মনে অনেক দিন ধরে চলতে থাকা ঝড় হঠাৎ করেই শান্ত হতে শুরু করল, কারণ তিনি নিজের ছেলের অবস্থা দেখেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে আসল ভালোবাসা কি। তিনি সাথে সাথেই লোকজনকে বললেন, ওই মেয়েটিকে এখানে ডাকুন। ভিড়ের মধ্যে হইচই পড়ে গেল। রাধা ভয় পেয়ে গেল, কিন্তু লোকেরা তাকে মঞ্চ পর্যন্ত নিয়ে এলো। সে কাঁপছিল, তার চোখ নিচু করা ছিল। অঙ্কুশের বাবা সবার সামনে বললেন, আজ আমি আপনাদের সবার সামনে একটা সত্যি কথা বলতে চাই। আমি সারা জীবন টাকা পয়সাকেই সবচেয়ে বড় বলে মনে করেছি, কিন্তু এই মেয়েটি আমাকে শিখিয়েছে যে সম্মান এবং ভালোবাসাই সবার চেয়ে বড়। সবাই অবাক হয়ে গিয়েছিল। অঙ্কুশও সেখানে উপস্থিত ছিল। তার চোখে আশার ঝলক ফুটে উঠল। তিনি আরও বললেন, এই মেয়েটি আমার ছেলের মন জয় করেও তাকে ছেড়ে চলে গিয়েছিল, কারণ সে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে চায়নি। এমন ভালোবাসা খুব কমই দেখতে পাওয়া যায়। আজ আমি একে আমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করছি। কথা শুনতে পুরো গ্রাম হাততালিতে ফেটে পড়ল। রাধার চোখ দিয়ে জল ঝরতে লাগল। সে যেন বিশ্বাসই করতে পারছিল না। অঙ্কুশ দৌড়ে মঞ্চে এলো এবং রাধার হাত চেপে ধরল। দুজনের চোখেই তখন আনন্দের জল। অঙ্কুশ বলল, তুমি আমাকে ছেড়ে গিয়েও আমার পাশেই ছিলে। রাধা হাসল। ভালোবাসা কখনো সঙ্গ ছাড়ে না। সেদিন শুধু দুটো হৃদয়ই এক হয়নি, বরং দুটো ভিন্ন জগৎ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। বড়লোক আর গরিবের পার্থক্য মুছে গিয়েছিল। মানুষ বুঝতে পেরেছিল যে আসল ধনসম্পদ টাকায় নয়, মনে থাকে। কয়েক মাস পর রাধা শুধু সেই গ্রামেরই নয়, বরং গোটা এলাকার অনুপ্রেরণা হয়ে উঠল। সে গরিব বাচ্চাদের জন্য স্কুল খুলল এবং অঙ্কুশ তার প্রতিটি পদক্ষেপে তার পাশে রইল। আর সোনপুর গ্রামের রাস্তায় রাস্তায় এখনও লোকেরা বলে যে ভালোবাসায় সততা থাকে, পুরো পৃথিবী তার সামনে মাথা নত করে সালাম জানায়। যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তবে এটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী গল্পে। ততক্ষণ পর্যন্ত